আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ শামসুল আলম শিহাব, সমাজবিজ্ঞান বিভাগ। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে একটি ছাত্র সংগঠনের প্রধান হতে হলে ছাত্রত্ব থাকতে হয়, এবং সে ছাত্রদের, আমরা যে বয়সে আছি, ছাত্রদের যে বয়স এবং যে আমরা শিক্ষা পর্যায়ে যে আছি সেটা থাকতে হয়। কিন্তু আমরা বর্তমানে ছাত্র সংগঠনগুলোর, বিশেষ করে এখন আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথাই যদি বলি, আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের যে সভাপতি থাকে তার সেশন হচ্ছে 5-6 সেশন বা ওই দিকে, যেটা আমার জন্মের বয়স। তো আমার প্রশ্ন হচ্ছে, ছাত্র শিবিরের একজন নেতা কিভাবে আমার সমস্যাগুলো সমাধান করতে পারবে, এবং কিভাবে সে, আমি যেই সমস্যাগুলো ফেস করতে পারছি আমার বয়সের সাথে যে সমস্যাগুলো, সেগুলো কিভাবে সে। আপনার কাছে একটু আমি সম্পূর্ণ প্রশ্ন করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি এখন সভাপতি, তার যে সেশন একটু বলবেন কিনা প্লিজ? 16-17 সেশন। বাকি সংগঠনগুলোর সাথে কম্পেয়ার করলে আপনি এটা কিভাবে অ্যানালাইসিস করে প্রশ্নটা করবেন, সেটা একটু করুন প্লিজ। আমি আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হচ্ছে না, আমার আলোচনা হচ্ছে আচ্ছা, পুরো বাংলাদেশ। আমি আরেকটু আগাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র শিবিরের সভাপতি, আমি প্রশ্নটি করছি যাতে এক্সাক্ট প্রশ্নটা হিট করা যায়, সেজন্যই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি ছাত্র সংগঠনের যিনি সভাপতি, তিনি মোটামুটি সে সংগঠনদের কেন্দ্রীয় সভাপতির চাইতে বয়সে বড় ছিলেন। পরবর্তীতে আরেকটি কমিটি হয়েছে নতুন করে। তো সেই দিক থেকে ছাত্র শিবিরের সেম টর্চার তারা অন করার পরও তারা কমিটি কন্টিনিউ করছে, এটার জন্য কোনো কৃতজ্ঞতা দেবেন কিনা, এবং নতুন প্রত্যাশা এবং প্রশ্ন একসাথে করবেন কিনা প্লিজ? আমার প্রশ্ন হচ্ছে, আপনারাও যদি দেখেন ওই সংগঠনের সাথে আপনাদের তুলনা করেন, তাহলে তাদের মধ্যে এক্স্যাক্টলি। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে সরাসরি আপনি চান যে শিবিরের কেন্দ্রীয় থেকে শুরু করে এই সময়টাতে রানিং ছাত্রদের মধ্যে আসা উচিত, এবং সেই মেকানিজমটা আপনি শিবিরের থেকে প্রত্যাশা করেন, এবং কেন এটা ডেভেলপ করেন সে প্রশ্ন করছেন। জি, এরপরে অন্য কোনো প্রশ্ন? সাদিক ভাই হচ্ছে আপনাদের কনস্টিটিউশনের সেকশন 34 রেফার করেছেন। আমি আপনাদের কনস্টিটিউশনটা একটা স্কিম রিডিং করেছি, ওইখানে চ্যাপ্টার 3 সেকশন 12 থেকে শুরু হয়েছে। তো ওইখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রেসিডেন্ট ইলেকশনটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে, এবং আপনাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে ওইটা হচ্ছে ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে হচ্ছে। কিন্তু আপনাদের সেক্রেটারিয়েট এবং ফার্দার যে মেম্বার ইলেকশন আছে ওইটা করছে আবার প্রেসিডেন্ট। তো আমরা যদি কন্ট্রোল ডেমোক্রেসির কথা বলেছিল, আমরা যদি একটু স্ক্রুটিনি করি তাহলে দেখা যাচ্ছে এখানে টু মাচ কনসেন্ট্রেটেড পাওয়ার দেওয়া হচ্ছে প্রেসিডেন্টকে এবং হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলকে। আর যেখানে আমরা কনসেন্ট্রেটেড পাওয়ার দেখি ওইখানে আমরা দেখি যে একটা ইনহেরেন্ট রিস্ক আছে ফ্যাসিজম তৈরি হওয়ার। তা আপনাদের যে সংগঠন ওইখানে এই ধরনের সিচুয়েশন হলে আপনারা ওইটাকে কিভাবে কাউন্টার করবেন, আপনাদের কাউন্টার ব্যালেন্সের মেকানিজমটা কি? আরেকটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে সাংবাদিক সমিতির সভাপতি করে গিয়েছে, আপনারা প্রথমত ওইটা একটু অবগত করেছেন কিনা জানি না। 10 সেকেন্ডে করবেন প্লিজ, শর্টে প্লিজ। আমার রিকোয়েস্ট থাকবে একটু টাইম দেওয়ার জন্য। তো কোশ্চেনটা হচ্ছে ইনক্লুসিভিটি রিলেটেড। উনি মাইনরিটির কথা বলেছিল, বিভিন্ন জাতি গোষ্ঠী এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের কথা বলেছিল। তো এই ইনক্লুসিভিটিটার সাথে একটা কনসেপ্ট রিলেটেড, যেটা আপনাদের সংগঠন যখন কথা আসে আপনাদের সংগঠনে, তখন এই কনসেপ্টটার হচ্ছে এক্সপ্লেনেশন চাওয়া হয় আপনাদের থেকে। তো সেটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের নোশনটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা দুইটা ন্যারেটিভ দেখতে পাই। একটা হচ্ছে কনভেনশনাল ন্যারেটিভ, যেখানে হচ্ছে সেকুলারিজমকে দেখা হয় হচ্ছে একটা এন্ড প্রোডাক্ট হিসেবে, যেখানে স্টেট অ্যাফেয়ার্স থেকে রিলিজিয়নকে সেক্লুডেড করে দেয়। আর আমাদের কনস্টিটিউশনাল মেকানিজমে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, আমাদের এখানে যে সেকুলারিজমের কথা কনস্টিটিউশনে বলা হচ্ছে ওইটা হচ্ছে রিলিজিয়াস হারমোনির জন্য। আপনারা কোন ভিউটাকে এন্ডোর্স করেন? এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সুলতান বলছি গণিত ভবন থেকে। আমার প্রথম প্রশ্ন হলো, 5ই আগস্টের পর থেকে আমরা একটা কথা প্রায় শুনতে পাচ্ছি, মানুষ মূলত শিবির। আসলে এই কথার মানেটা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করার পরে দেখতে পাই এখানে অনেকেই বা বেশিরভাগই ডিপার্টমেন্টের টপার। আর আমার প্রশ্ন হলো, আপনারা কি ডিপার্টমেন্টের টপারদেরকে টার্গেট করেন নাকি সবাইকে একই গুরুত্ব দেন? ফার্স্ট বয় আর লাস্ট বয় কি একই গুরুত্ব পায়? ধন্যবাদ। ওকে, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বারবার বলছেন যে শিবির অ্যাকচুয়ালি কোনো লেজুর ভিত্তিক সংগঠন না, কিন্তু আমরা বারবার বিগত সালে এটাই দেখে আসছি যে শিবিরের যারা নেতা হয় তারা বেসিক্যালি একটা দল অর্থাৎ জামাত ইসলামী তারা বারবার যায়। এটা কেন যায়, কিংবা তার এক্ষেত্রে আমরা কোনো ব্যতিক্রম কেন দেখছি না? আর
এর মধ্যে বাংলাদেশে জামাত শিবিরের জামাত ইসলামের যে আমির বিভিন্ন ধরনের বক্তৃতা দিচ্ছে, যেমন আওয়ামী লীগকে ক্ষমা করা, শেখ হাসিনাকে ক্ষমা করা ইত্যাদি ধরনের যে বক্তৃতা দিচ্ছে, সেই বক্তৃতাতে আমরা জামাত এই বর্তমানে যে শিবির আছে সেই শিবির কেন কোনো কাউন্টার দেয়নি যে না আমরা আসলে আওয়ামী লীগকে ক্ষমা করতে চাই না, কিংবা আমরা এই ধরনের আচ্ছা তীব্র নির্যাতন। আরেকটা ছোট্ট কোশ্চেন, সেটা আমরা হচ্ছে একটা করে প্রশ্ন নেওয়ার কথা ছিল, আমরা একাধিক প্রশ্ন নিচ্ছি না, সরি। আমি একটা বেসিক কোশ্চেন করতে চাই যে আমরা মুজিববাদ নিয়ে কথা বলি, আপনাদের ওয়েবসাইটে দেখলাম 26টা বই সদস্য সিলেবাসে আছে যেগুলো শুধুমাত্র মওদুদির লেখা। এটা কি মুজিববাদের মতো মওদুদিবাদ কিনা? এমনটা কেন? আপনারা সিলেবাসে সংস্কার আনবেন কিনা, নাকি আপনারা মওদুদিকে নিজেদের বলে ওন করেন? ধন্যবাদ। একটু প্লিজ টোটাল কয়টা বইয়ের মধ্যে কয়টা মওদুদির বই বলছেন একটু বলবেন কিনা? 81টা বইয়ের ভিতরে 26টা বই। ওকে, থ্যাংক ইউ। আমরা এরপরে যাব এই সারিতে একদম লাস্টে, মানে একটু বাম মাঝের সারিতে বাম পাশের লাস্টে যারা হাত তুলছেন, জি ওখানে। ভাই আপনারা হচ্ছে দেশভাগ মানে দেশ ভেঙে যাওয়াকে সমর্থন করেন কিনা? মানে একটা উদাহরণ দেখাই, পার্বত্য চট্টগ্রামে আমরা স্বাধীনতার পর থেকে দেখি যে আর্মি ওইখানে কিছু কিছু খারাপ কাজ করছে, আবার ওখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোও খারাপ কাজ করছে। তো এই জায়গাতে আপনাদের স্ট্যান্সটা কি আসলে? এক্স্যাক্টলি প্রশ্নটা কি পার্বত্য ইস্যুতে শিবিরের অবস্থান কি এরকম? জি। ওকে, এরপরের ব্যাপারটা হচ্ছে ভাই আমার এক্স্যাক্টলি প্রশ্নটা শিবিরের কাছে করবেন। শিবিরের সাথে যদি পাই। আপনাদের হল কমিটি আপনারা প্রকাশ করেন না কেন? এক্স্যাক্টলি বিগত 5 বছর আপনাদের করা উচিত। যদি এই কমিটি প্রকাশ করেন, অনেক ছেলে আছে কি তারা শিবির না, কিন্তু তাদেরকে বলা হয় ওরা শিবির। কিন্তু ভাই এটা তো এতদিন বলে আসতেছেন ছাত্র শিবির আপনাদের সাথে অন্যান্য সব পার্টি আপনাদের উপর জুলুম করছে। আমার মনে হচ্ছে যারা এখন শিবির না বা কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, তাদের উপর একটা পলিটিক্যাল পরিচয় দিয়ে দিচ্ছে, এটা তো তাদের ইন্ডিভিজুয়ালি তাদের উপর ওকে, থ্যাংক ইউ। জুলুম করতেছে, তোরটা দিয়ে দেবে। আরেকটা ব্যাপার ভাই, আমরা আর নিচ্ছি না প্লিজ। সদস্য সংখ্যা কত ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের প্রকাশ করলে খুশি হবো ভাই। ওকে, থ্যাংক ইউ। জামায়াতের আমির উনি বলেছেন যে বাংলাদেশের একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জামায়াত ইসলামী। আপনি তার এই বক্তব্যকে সমর্থন করেন কিনা? যদি করেন তাহলে কেন করেন, যদি না করেন তাহলে কেন প্রতিবাদ জানিয়েছেন কিনা? আচ্ছা, ওকে। আরেকটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন। না, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। 5 আগস্ট অনেক কষ্ট করে স্বাধীনতা আনছি। ওকে, প্লিজ। ক্ষমতায় যাওয়া নিয়ে আপনারা বলেন জামাত আপনাদের প্যারেন্ট সংগঠন না। 2001-এ জামাত এবং বিএনপি জোট করে যখন ক্ষমতায় গেল, হঠাৎ করে আপনাদের পাওয়ার বেড়ে গেল কেন? এবং পরবর্তীতে এখন যদি জামাত আপনাদের প্যারেন্ট সংগঠন না হয়, তাহলে আপনাদের পাওয়ার পলিটিক্সে যাওয়ার উপায়টা কি হবে? কারণ আপনাদের তো তাহলে প্যারেন্ট সংগঠন নাই, আর প্যারেন্ট সংগঠন না থাকলে একটা রাজনৈতিক সংগঠনের মূল উদ্দেশ্যটা কি হবে? আচ্ছা, এটা বলা হচ্ছে যে তাদের সেই বা শিবিরের সেই ডেমোক্রেটিক স্পেসটা ছিল না, বা মিডিয়ার পেছনে অনেক বড় একটা অ্যামাউন্ট টাকা খরচ করা হয়েছে, অথবা জুডিশিয়াল একটা করাপশন করা হয়েছে, যে এটাকে জঙ্গি হিসাবে পিক্টোরাইজ করা হয়েছে। বাট আমার কোয়েশ্চেন হলো যে 2001 থেকে 6 পর্যন্ত জামাত জোট বা বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকার কারণেও কি মানে তাদের কি সেই সাফিসিয়েন্ট স্পেসটা তৈরি হয়েছিল না যে জাতির সামনে এটাকে পরিষ্কার করা? এটা ছিল একটা কোয়েশ্চেন, যে তারা জঙ্গি না, এটা লাউডলি সবার সামনে বা বোল্ডলি সবার সামনে এসে বলা। আচ্ছা, তারপরে সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে ছাত্র শিবির 71-এর ভূমিকা নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে, কিন্তু আমার কোয়েশ্চেন হলো স্পেসিফিক যে ছাত্রলীগ, এটা একটা অ্যাজাম্পশন যে 1971-এর ভূমিকা বা ছাত্র সংঘের ভূমিকা নিয়ে যদি ছাত্র শিবির অনেকে দায় না নিতে চায়, তাহলে ছাত্রলীগ যদি 50 ইয়ার্স লেটার, লেটস সে ইটস অ্যান অ্যাজাম্পশন, যদি তারা ব্যাক করতে চায়, তাহলে কি তাদের আবার এই দায়টা চাপানো ঠিক হবে কিনা যে হাসিনা তোমাদের আম্মা তো এই ভুলগুলো করছে, সো ইউ শুড নট কাম ব্যাক? কারণ শিবির অনেকবার ব্যান হয়েছে, ছাত্রলীগও ঠিক অনেকবার ব্যান হয়েছে। আর একদম লাস্ট একটা কোশ্চেন প্লিজ ভাই, সেটা হলো যে শিবিরের সাথে জমিয়তে তলাবার আসলে কতটুকু ইডিওলজিক্যাল পার্থক্য আছে এবং সিমিলারিটি আছে? থ্যাংক ইউ। ওকে।
এখানে আপনাদের প্রতি বলে রাখা ভালো, অনেকগুলো প্রশ্ন কিন্তু অলরেডি উত্তরে চলে আসছে, সেগুলো একটু কনসিডার করে পাল্টা কোয়েশ্চনটা যাতে এক্স্যাক্টলি যেখানে ফাঁক ফোকর আছে সেখানে হিট করা হয়। যেমন সাপোজ যে প্রশ্নটা আসছে একটু আগে 71 নিয়ে, যখন ব্যাখ্যাটা এভাবে আসে, যখন একটা নিউ পলিটিক্যাল পার্টি ফর্ম হয়, নিঃসন্দেহে সেখানে নতুন কোনো মানুষ জন্ম নিয়ে আসবেন না। আলোচকরা যেটা বলছেন, সেখানে পলিটিক্যালি কনসাস পিপলরাই আসবেন। সাপোজ আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয়, তখন আওয়ামী মুসলিম লীগে এখানে মুসলিম লীগের বহু লোকেরা আসছিল, আর মুসলিমের যখন প্রতিষ্ঠা হয় সেখানে কংগ্রেসের বহু লোকেরা আসছিল। আবার এভাবে করে এই যে ট্রান্সফরমেশন, তার মানে এই না যে এখানে অমুক পার্টির কিছু ব্যক্তি আসছে বলে তার পরবর্তী পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে তার প্রিভিয়াস সবগুলো বিষয় নিয়ে সিমিলার করবেন, রানিং কাজ নিয়ে সিমিলারিটিস করবেন। ঠিক শিবিরের ব্যাপারে যে আলাপটা এখান থেকে আসছে, শিবিরের প্রতিষ্ঠাকালীন সময় যাতে ছাত্র সংঘের কিছু কিছু লোকেরা হয়তো সেখানে এঙ্গেজ হয়েছে, বাইরের লোকেরা এঙ্গেজ হয়েছে, তার মানে এটা মিন করে না যে ছাত্র সংঘের সবকিছু অ্যাক্টিভিটিস, তার স্ট্রাকচার, তার আইডিওলজি, তার সবকিছু এখানে নিয়ে এসেছে পারফর্ম করছে। তার নিঃসন্দেহে নিউ পলিটিক্যাল পার্টির ফর্ম হলে কনসাস পিপল অনেকেই আসবে যারা প্রিভিয়াস অনেক পলিটিক্যাল পার্টিতে এঙ্গেজ ছিল। সুতরাং এই ব্যাখ্যাগুলো যেগুলো দিক থেকে আসছে, এগুলো মাথায় রেখে প্রশ্ন করলে আপনার প্রশ্নটা এক্স্যাক্টলি হিট করা হয়। আমার মনে হয় এরকম প্রশ্নগুলো আমি প্রত্যাশা করছিলাম। আমি সরাসরি উত্তরে চলে যাব। আমার মনে হয় উত্তরে চলে যেতে পারি। নাম্বার 1 যে প্রশ্নটা, সেটা হচ্ছে এটা করবো সাদিক কাইমের কাছে, যেটা হল কমিটি আপনারা প্রকাশ করবেন কবে? আপনারা জানেন গত 16 বছরে আমরা কাজ করতে পারি নাই। অভ্যুত্থান পরবর্তী আমাদের কাজের সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, ফ্যাকাল্টি ভিত্তিক যাচ্ছি, ডিপার্টমেন্টে যাচ্ছি, টিএসসি, সেন্ট্রাল মসজিদ, ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি, শিক্ষার্থীদের সাথে কথা বলছি। তো শিক্ষার্থীরা আমাদের কাছে আসতেছে, আমাদের ব্যাপারে তাদের আপত্তি আছে, সেই আপত্তিগুলো আমরা ডিল করছি। আমরা আরেকটু সময় নিতে চাই, আমরা কাজ করতে চাই। এর পরবর্তীতে আমরা যখন সবার কাছে রিচ করতে পারবো এবং সামগ্রিকতা বিবেচনা করে আমরা আমাদের কমিটি আমরা গঠন করব। এর আগ পর্যন্ত আমাদের একটু সময়, যেহেতু আমরা কাজ করতে পারি নাই, সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের আর একটু সময় দরকার। শিক্ষার্থীদের আমাদের ব্যাপারে যে আপত্তিগুলো আছে সেই আপত্তিগুলো ডিল করা দরকার। জি, এরপর আমি জাহিদ ভাইয়ের কাছে যাব। আপনারা নিশ্চয়ই অন্যান্য ছাত্র সংগঠন সহ আরেকটা বিষয়, আমাদের এখানে মানে আমাদের শিবিরের যে স্ট্রাকচার, আমরা সবসময় বিভাগের ভিত্তিতে সবকিছু তত্ত্বাবধান করে থাকি। শিবিরের আমাদের যে বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটিতে যে বিভাগগুলো আছে সেই বিভাগের মাধ্যমে কিন্তু আমরা সবকিছু কোঅর্ডিনেট করি। আমি আগে বলেছি, শিবিরের এখানে নেতা হয় কম, কর্মী থাকে বেশি। তো আমরা এই বিভাগগুলোর মাধ্যমে আমরা সব জায়গায় ফ্যাকাল্টি এবং সব জায়গায় সমন্বয় করে থাকি। তার মানে আপনি শুধুমাত্র বিভাগ ফাংশন করার জন্য যেটুকু দরকার হয় সেটুকু তার রেসপন্সিবল পারসনকে অ্যাসাইন করেন, জি জি, তিনি তার মতো করে অন্য লোকজন কোঅর্ডিনেট করে থাকেন। এক্স্যাক্টলি। ওকে, আমরা সরাসরি জাহিদ ভাইয়ের কাছে চলে যাব। সেটি হচ্ছে নিশ্চয়ই আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনের অ্যাক্টিভিটিস নিয়ে ছাত্রদের সাথে যায়, আমাদের সাথে অনেক সময় প্রতিবাদ করেন, বিবৃতি দেন। তো জামাতের ইস্যুগুলো নিয়ে বা বিএনপির ইস্যু, কোন রাজনৈতিক আপার লেভেল রাজনৈতিক সংগঠনের অ্যাক্টিভিটিসে নিশ্চয়ই দেন কিনা? দিলে যদি না দিয়ে থাকেন এক কথা, আর যদি দেয়, জামাতের আমিরের যে বক্তব্য ক্ষমা চাওয়া না চাওয়া, এটা নিয়ে আপনার এক্সপ্লেনেশন কি, বা শিবির এটা কতটুকু এটার সাথে অ্যাড্রেস করবে কি করবে না, আপনার বক্তব্য? দেখুন, একটা বিষয়ের পারসেপশন বোঝার অনেক ক্রাইটেরিয়া থাকে। তো শুধুমাত্র একটা জায়গায় একটা বক্তব্য দিলে সেটা হয় না, সেটা তার কথা, কাজ, তার অনেক কিছু দিয়ে সেটাকে আপনি জাজ করতে পারেন। এক্ষেত্রে ক্ষমা চাওয়ার বিষয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বলেছি। আমি অনেকগুলো সাংগঠনিক প্রোগ্রামে বক্তব্য দিয়েছি এবং অনেক সাংবাদিকদের প্রশ্ন এই উত্তরটা দিয়েছি। তো ক্ষমা, এই প্রশ্নে আমার যেটা উত্তরটা ছিল বিভিন্ন জায়গায়, যে ক্ষমা তো সেই করতে পারে যে ভুক্তভোগী, যে ভিকটিমস, রাইট? এটাই তো নিয়ম হওয়ার কথা। তো স্বাভাবিকভাবে হচ্ছে আবার ক্ষমা কাকে করা হয়, যে ক্ষমা চায়? এখন পর্যন্ত কি আওয়ামী লীগ কোনো মাধ্যমে তার অপরাধ স্বীকার করেছে, অথবা কি তারা তাদের ক্ষমার প্রশ্ন কি এসেছে? নর্মালি আপনি যদি মানে ধর্মীয় পার্সপেক্টিভ থেকেও দেখেন, আপনি একটা গুনাহ করলেন, একটা অপরাধ করলেন, তো অপরাধ করার পরে তো আল্লাহ তাআলা আপনাকে অটো ক্ষমা করে না। আপনাকে আল্লাহর কাছে আগে মাপ চাইতে হয় যে আল্লাহ, আমি এটা করছি, ভবিষ্যতে আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা ক্ষমা করেন। তা হাসিনা বা হচ্ছে আওয়ামী লীগ এখন পর্যন্ত তাদের যে আচরণ, তারা বরং সেটাকে বলতেছে যারা আন্দোলনকারী ছিল তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই ধরনের একটা অ্যাপ্রোচ তারা করার চেষ্টা করছে। তো সেখানে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ক্ষমার প্রশ্ন আসতেছে? বা তার মানে আপনি এটার বিপরীত স্ট্যান্ড নিচ্ছেন, ক্ষমা চাওয়ার কেউ বক্তব্য দিলে, কিন্তু জামাতের আমির যে বক্তব্য দিচ্ছে, এটা কি আসলে তার পরবর্তী কিছু বক্তব্য জানাচ্ছিল যেটা মনে হয় তিনি কি এটা টার্গেট করছেন যে হচ্ছে
এই যে হঠাৎ করে 5 তারিখের পরে এক অপরের গণহারে দখল করা, প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করা, এটা ঠেকানোর জন্য কি এরকম আমি বক্তব্য দিচ্ছেন? একটু প্রথমে বলছি যে জামাতের আমিরকে আমি সরাসরি এই কোশ্চেনটা করেছিলাম যে আপনি আসলে এই ক্ষমার প্রশ্নটা কেন বলেছেন। তো তখন তিনি বলছেন যে আমি কি এটা স্পষ্ট বলছি যে আমি ক্ষমা করে দিয়েছি? আপনি মিডিয়াতে এটা একটু দেখবেন, এটাকে টুইস্ট করা হয়েছে, কিছুটা ম্যানিপুলেট করা হয়েছে। তো উনি যেটা এসেছেন সেটা তিনি বলেছেন যে আমরা এই ক্ষমা দ্বারা এটা বোঝাচ্ছি যে দলীয়ভাবে, যেমন ছাত্র শিবিরের উপর অনেকে হামলা করেছে, তো এখন ছাত্র শিবির প্রত্যেকটা পাড়া পাড়া কমিটি গঠন করে যারা যারা হামলা করছে সবাইকে ধরে ধরে মারবে। বিষয়টা কি উচিত হবে আপনারা মনে করেন? কিন্তু সেম ওয়েতে ওনার বক্তব্য হচ্ছে উনি সেটাকে মিন করেছেন যে জামাত এখন এভাবে করবে না, জামাতের উপর হামলা হয়েছে, জামাত প্রত্যেকটা ইউনিটকে দায়িত্ব দিয়েছে তোমরা ধরে ধরে বিচার কর না, বরং রাষ্ট্র বা যেটা আমাদের আইন আছে, আদালত আছে, তারা বিচার করবে। এবং তিনি এটাও বলেছেন যে তিনি তার উত্তরে যেটা বলেছেন যে যারা ভিকটিমস হয়েছে তারা যদি আইনি সহায়তা চায়, জামাত সেখানে আইনি সহায়তা করবে। এবং ছাত্র শিবির আমরা ছাত্রদের জায়গা থেকে এই প্রস্তাবটা আমরাও বলেছি, ইতিপূর্বে কয়েকবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি যে যারা ভিকটিম ছিলেন তারা যদি কোনো আইনি সহায়তা চায়, ছাত্রদের জায়গা থেকে শিক্ষার্থীদেরকে ছাত্র শিবির সেখানে সহায়তা করবে। মূলত বিষয়টা এমনটাই ছিল। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে যাবো শিশির মনিরের কাছে। ওনার কাছে প্রশ্ন হচ্ছে, শিবিরের সংবিধানের এক্সপ্লেনেশন একজন দিয়েছেন, সেটা হচ্ছে এখানে এক্সিকিউটিভ কাউন্সিলকে অনেক বেশি পাওয়ার দেওয়া হয়েছে, প্রেসিডেন্টকে এম্পাওয়ার করা হয়েছে, যেটা ফ্যাসিজম ক্রিয়েট করে। শিবিরকে আদৌ ফ্যাসিজম ক্রিয়েট করে কিনা বা বেটার মডেল আছে কিনা, এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করেন? এই প্রশ্নটা যিনি করেছেন তিনি দেখবেন যে এই গঠনতন্ত্রের 25-এ বলা আছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং কার্যকরী পরিষদের মধ্যে যদি টানাপোড়েন শুরু হয় তাহলে কি হবে। এটা ওই অর্থে না, কেন্দ্রীয় সভাপতিকে যতটুকু পাওয়ার দেওয়া আছে এটাকে কার্যকরী পরিষদের কাছে আবার একটা কাউন্টার পাওয়ার দেওয়া আছে, টু গিভ ব্যালেন্স। এই ব্যালেন্সের 25-এ বলা আছে যদি কোনো ব্যাপারে কেন্দ্রীয় সভাপতি এবং কার্যকরী পরিষদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং যদি একে অপরের রায় মেনে নিতে না পারেন তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত অনুযায়ী গৃহীত হবে। ধরেন কোনো কারণে কেন্দ্রীয় সভাপতি একক ক্ষমতা অ্যাপ্লাই করতে চাইলেন, তাহলে তাকে আনসারেবল হতে হবে এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে। এক্সিকিউটিভ কাউন্সিল এক কথা বলছে, কেন্দ্রীয় সভাপতি আরেক কথা বলছে, তাহলে তো কোনো সুরাহা হবে কি করে? বলছে এই সুরাহা হবে সারা দেশে যারা সদস্য আছে তারা যে পক্ষে ভোট দিবে এই পক্ষেই। তারা যদি কেন্দ্রীয় সভাপতির পক্ষে ভোট দেন তাহলে কার্যকরী পরিষদ বাতিল হয়ে যাবে, তারা যদি কার্যকরী পরিষদের পক্ষে ভোট দেন তাহলে কেন্দ্রীয় সভাপতি অটো চলে যাবে। তাহলে দেয়ার ইজ চেকস অ্যান্ড ব্যালেন্স। এই জন্য যে ফেসিজমের কথা বলছি, এখানে ফেসিস্ট হয়ে ওঠা এত সহজ নয়, এটার ইন্টারনাল চেকস অ্যান্ড ব্যালেন্স ইজ দেয়ার। জি, অসংখ্য ধন্যবাদ। তার মানে তিনি প্রুফ করার বোঝানোর চেষ্টা করছেন তার এখানে পাওয়ার ব্যালেন্স করার এটা করছেন এবং ক্রিটিক্যাল টাইমে সরাসরি সকল সদস্যদের দিকে তার পাওয়ারটা শো করছেন। নিঃসন্দেহে সেটা আপনারা অবশ্যই চেক করবেন সংবিধানে আসলে সেটি আছে কিনা, চেক করার অধিকার নিশ্চয়ই রাখেন। আমরা এরপরের প্রশ্নে যাব, সেটি হলো সাদিক কারিমের কাছে। পার্বত্য ইস্যুতে ভাগ হওয়া না হওয়া, একটি গোষ্ঠীর দাবি উপস্থাপন করা এবং শান্তি বাহিনী তৈরি হওয়া, অনেকগুলো পরিবেশে সরাসরি সেটি বলেছেন, এটা কি ভাগ হওয়ার পক্ষে না দেশ থাকার পক্ষে? অবশ্যই পার্বত্য চট্টগ্রাম এটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, বাংলাদেশের ভূখণ্ড অবশ্য বাংলাদেশের পক্ষে থাকবে, এটা বাংলাদেশের এই থাকবে। তার মানে আপনি ওইখানে মাইনরিটিস যারা আছে তাদের অধিকার দিতে চান বাংলাদেশি হিসাবে, আলাদা শাসন চান না? পার্বত্য চট্টগ্রামে যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন তারাও আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের অবশ্য অধিকারের প্রশ্নে আমরা আপোষহীন। তাদের অধিকার এনশিওর করা, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সবার আগে দেওয়া, এটা আমাদের অবশ্যই শিবিরের দাবি ছিল। আমরা সবসময় তাদের দাবি দেওয়ার পক্ষেই আছি। কিন্তু যারা ষড়যন্ত্র করে, যারা চক্রান্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এখানে অনেক কমপ্লেক্স পলিটিক্স, এখানে যারা বিচ্ছিন্নতাবাদী আছে, এই গ্রুপদের বিরুদ্ধে আমরা সবাই, আমাদের উপজাতি বন্ধুরা তাদের বিরুদ্ধে, আমরাও তাদের বিরুদ্ধে। তো এর বাইরে যারা দেশের পক্ষে যারা আছে, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এরপরে যাবো জাহিদ ভাইয়ের কাছে সরাসরি, ইনক্লুসিভিটি নিয়ে। আপনাদের সংগঠন, আপনারা একটা আধুনিক সময়ে এসে রাজনীতি করছেন, বাট ইনক্লুসিভিটির যে প্যারামিটারগুলো, নারীকে নারীর অংশ থাকা বা মাইনরিটিস বা অন্যান্য বিষয়গুলো, এই ব্যাপারে আপনার সংগঠনের এক্সপ্লেনেশনটা কি? আসলে নারীরা কেন এখানে এম্পাওয়ার্ড না, অ্যাক্সেস পায় না, বা অনেক সংগঠন তো এরকম দেয়, তো এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি?
আচ্ছা, আমি একটু ভিন্নভাবে বলতে চাই। যেহেতু ইসলামের কিছু কনসেপ্ট রয়েছে, ইসলামের কিছু ভ্যালুস রয়েছে, এটা আপনাদের যথেষ্ট এখানে যারা আছেন সবারই স্টাডি থাকার কথা, অন্য ধর্মেরও থাকার কথা। তো ইসলামের চেয়ে বড় ইনক্লুসিভ আমার কাছে পার্সোনালি মনে হয়, আমার অবজারভেশন, এর চেয়ে বড় ইনক্লুসিভ আর কেউ হতে পারে না। আপনি পৃথিবীর হিস্ট্রিক্যালি এটাকে যদি অ্যানালাইসিস করেন, অথবা আপনি যে গ্রাউন্ড থেকে অ্যানালাইসিস করেন না কেন, ইসলামের পৃথিবীতে সবচেয়ে বেশি ইনক্লুসিভনেসের প্রমাণ দিয়েছে অন্য অপর সকল মতাদর্শের চেয়ে। যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন জাহিলিয়াত যুগ ছিল, আপনি জানেন যে নারীদেরকে কি পরিমাণ একটা অপারেশনের মধ্যে রাখা হতো এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, সমাজের অচ্ছুত একটা শ্রেণী মনে করা হতো। এরপর যাদের পাওয়ার ছিল তারাই হচ্ছে সবকিছুর অধিকারী ছিল, অন্য মাইনরিটি বা আদার্সদেরকে আদারিং করা হতো। তো ইসলাম এরপরে সবাইকে তার প্রাপ্য অধিকার দেওয়াটা নিশ্চিত করেছে। এবং একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, এই হিজরতের পর তিনি মদিনার যে একটা রাষ্ট্র কাঠামো, একটা সোশ্যাল স্ট্রাকচার ছিল, এটা অন্যতম কারণ ছিল ওনার নেতৃত্ব। সেখানে তিনি সবাইকে তার অধিকারগুলোকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলেন এবং অধিকারগুলো নিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন। সেখানে আউস এবং খাজরাজ গোত্র ছিল, তারা দীর্ঘদিন একটা কনফ্লিক্টে ছিল, তারা একের অধিকারটা আরেকজনকে দিতে চাইতো না, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সেখানে গিয়ে তাদের ভিতরে একটা সমাধান করেছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এরপর দেন তারা আল্লাহ রাসূলকে নেতা হিসেবে রিসিভ করেছিলেন। এবং মদিনা রাষ্ট্রে আপনি দেখেন, সেখানে অন্য ধর্মাবলম্বী লোকজনও ছিল, ইহুদি গোত্র ছিল, সবাই যার যার ধর্মের যে রাইটস রয়েছে সেটাও ভোগ করবে, নারীরা তাদের অধিকার ভোগ করবে। তো ইসলামী ছাত্র শিবিরও আসলে এই কনসেপ্টের বাহিরের কিছু না। এখন আপনি যদি মনে এই প্রশ্ন তুলেন যে ছাত্র শিবিরের মধ্যে নারী নাই কেন, এই জন্য তারা ইনক্লুসিভ না, তো এক্ষেত্রে আমি বলবো যে 242 জনের যে কমিটি, সেখানে কয়জন নারী আছে? সেখানে যদি আপনি খোঁজেন, আপনাকে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজতে হবে, 10 জন বা 12 জন পাবেন কিনা আমার সন্দেহ আছে। তাহলে এটা কি এটা ব্যালেন্স হলো? এটা তো একটা মারাত্মক লেভেলের, মানে নারী অধিকারের কথা বলে তাকে মারাত্মক লেভেলের একটা বৈষম্য আপনি করলেন। তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা নারীদের আলাদা প্ল্যাটফর্মকে প্রমোট করবো। এটার কয়েকটা কারণ আছে। এখানে বাংলাদেশের কালচারাল কিছু বিষয় রয়েছে, যে কোনো জায়গায়, যেমন বাংলাদেশের যে কালচার, আপনি আরাবিয়ান কান্ট্রিগুলোর কালচারের সাথে সেটা খুঁজে পাবেন না। একটু খেয়াল করুন, যারা এখানে মক্কা গিয়েছিলেন, আমি গত বছর গিয়েছিলাম, আমাদের সাদিক কাইমও গিয়েছিলেন, তো সেখানে দেখলাম যে মানে মসজিদে হারামের মধ্যে নারী পুরুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সেটা কি আপনি বাংলাদেশে চিন্তা করতে পারেন? কোনো মসজিদে এক কাতারে নারী পুরুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে? তো এটা কল্পনা করা যায় না। তো এই কালচারাল কিছু বিষয় আসলে ধাপে 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 সেটা মানুষের চিন্তা চেতনা যখন চেঞ্জ হয়, তখন সেটা চেঞ্জ করাটা পসিবল হয়। এই জন্য আমরা মনে করছি ঢাকা ইউনিভার্সিটি যদি এখনো রেশিও চিন্তা করা হয় 50% নিশ্চয়ই 50-50 রাইট। আবার কিছু ইউনিভার্সিটিতে, যেটা আমাদের অবজারভেশন, মোর দেন 50% হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীরা। তাহলে আপনি সেখানে কোন যুক্তিতে ইনক্লুসিভের কথা বলে 242 জনের মধ্যে 10 জন নারী কমিটি দিচ্ছেন? এটা তো মারাত্মক প্রশ্ন। তার মানে আপনার, আমরা যেটা বলছি, প্রত্যেকটা ইয়াতে নারীদের আলাদা প্ল্যাটফর্ম হবে, তবে কমন যে ইস্যুগুলো রয়েছে, যেমন আজকে এখানে আমাদের নারী শিক্ষার্থীরা আছে, আমার কাছে সবচেয়ে ভালো লাগতো যদি আপনারা অ্যারেঞ্জমেন্ট এভাবে করতে পারতেন, মাঝখানে একটা পার্টিশন হতো, 50% নারী উপস্থিত হতো, 50% পুরুষ হতো। তাহলে এটাকে আমি বেশি অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু সেটা আপনারা করতে ব্যর্থ হয়েছিল যে কালচারাল প্রবলেমের কারণে। আপনি এখনো সেই কালচার ইউনিভার্সিটিতে করতে পারেননি। এই জন্য আমরা কাজ করতে চাই কমন ইস্যুতে নারী পুরুষ একসাথে কাজ করবে, বাট নারীদের অধিকার রিলেটেড ইস্যুগুলো একটু পুরুষদের থেকে ব্যতিক্রম, সেগুলো নিয়ে নারীরা আলাদা প্ল্যাটফর্ম করবে, আমরা সেটাকে পূর্ণ সাপোর্ট। এবং এটা আমাদের ইনক্লুসিভনেস। আপনি বলছেন নারীরা ওইখানে সুপিরিয়র থাকবে এবং এম্পাওয়ার্ড থাকবে, রাইট, এবং তারা ডিসিশন নেবে, আপনি কোঅপারেট করবেন, এবং তাদেরও 242 জনের আলাদা একটা কমিটি হবে এবং আপনি কোঅপারেট করবেন, রাইট? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আমরা এর পরের প্রশ্নে যাব। প্রশ্নটা যাবে শিশু মন্দিরের কাছে। প্রশ্নটা হচ্ছে, প্রধান হইতে হইলে, একজন বলছেন তার ভাষ্য অনুযায়ী ছাত্র সংগঠনের প্রধান হতে হলে ছাত্রত্ব থাকা উচিত। এখন যিনি ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি হন, নিশ্চয়ই একটু বয়স বেশি হন, সংগঠনটা এটা কেন, বা এরকম ডেভেলপ করার সুযোগ আছে কেন, রানিং ছাত্ররাই পুরো অর্গানাইজেশনে লিডিং দেবে, এটা পসিবল কিনা, নাকি হাইপোথেটিক্যাল? একটু আমি তো মনে করি A to Z পুরাটাই কারেন্ট ছাত্রদের হাতে ছেড়ে দেওয়া উচিত। এক্স্যাক্টলি। তবে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, এই কালচারে একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হইয়া কেন্দ্রে এসে কিছু সময় পার করে অটোমেটিক ছাত্র জীবন শেষ হয়ে যায়। একটু লাউডলি বলতে হবে প্লিজ। তো আমি বিশ্বাস করি, I think the student politics should be governed by the students only, এবং তবেই ছাত্রদের ছাত্র সুলভ মানসিকতা থাকে। এটা একটা টেন্ডেন্সির ব্যাপার, এটা টেন্ডেন্সি সবার হয়ে ওঠে না। আমার মনে আছে আমরা যখন শিবিরের কেন্দ্রে কাজ করেছি,
আমাদের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন, আমাদের আলোচনার একটা কেন্দ্রবিন্দু থাকতো, কি করে কারেন্ট ছাত্রদের হাতে শিবিরের লিডারশিপ তুলে দেওয়া যায়। সবটা পারা যায় নাই, বাট উই বিকেম সাকসেসফুল পার্শিয়ালি। এবং এখনো মনে হয় ছাত্র শিবিরের এই চেষ্টা করা উচিত, সো ফার প্র্যাকটিকেবল, ছাত্রদের হাতেই ছাত্রদের লিডারশিপ তুলে দেওয়া উচিত। এবং আপনারা কি কম্পারিজন করলে আপনারা নিজেদেরকে বেটার মনে করছেন অন্য সংগঠনের তুলনায়? ওই সময় তাই ছিলাম, 2008-2009 ওই সময় তাই ছিল। এবং আমার মনে আছে আমি একটা চিঠি লিখেছিলাম তখনকার দিনের ছাত্রলীগের সভাপতি, তখনকার দিনের ছাত্র দলের সভাপতিকে এবং সেক্রেটারিকে একটা চিঠি পাঠিয়েছিলাম দূত মারফত, এই কথা বলে যে চলেন সবাই ইউনাইটেড হই আর ছাত্রদের কাছে ছাত্রদের নেতৃত্ব তুলে দেই। দেখলাম তারা খুব ভালোভাবে জিনিসটা নিলেন না, এবং আমার কাছে মনে হয়েছিল তখন যে ওনারা তখন ছাত্রদল, তখন তো 111 সরকার চলমান, 2008 সালের 29শে ডিসেম্বর ইলেকশন হয়েছিল আর কি। তো এগুলো থেকে এই জায়গায় যদি আসা যেত না, তাহলে গোল্ডেন পিরিয়ড অফ স্টুডেন্ট পলিটিক্স হতো, যদি ছাত্ররা ছাত্রদের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারত। সহজ হবে না, বাট উই হ্যাভ টু স্ট্রাগল ডে বাই ডে। হয়তো পসিবল হবে। আই এক্সপেক্ট ছাত্র শিবির এই ক্ষেত্রে এক্সাম্পলারি, উদাহরণস্বরূপ নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আমাদের প্ল্যান ছিল 10:30টার মধ্যে আমরা প্রশ্ন উত্তর শেষ করব। আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, সেই হিসেবে সেই প্রশ্নটি আমি জানি না মডারেটর হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছি কিনা। আমার সর্বোচ্চ চেষ্টা ছিল প্রশ্নটাকে কঠিন করে উপস্থাপন করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উপস্থাপন করা। সর্বশেষ প্রশ্ন যাব জাহিদ ভাইয়ের কাছে, সেটি হচ্ছে আপনারা কি টপারদেরকে হাইজ্যাক করে কমিটিতে ইন করছেন, নাকি আসলে জাহিদ ভাই কাছে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি কমিটিতে সাংগঠনিক সম্পাদককে দেখা গেল যে তিনি ফার্স্ট, আরেকজনকে দেখা গেল তিনি গোল্ড মেডেল পেয়েছেন, সভাপতিকে দেখা গেছে সেক্রেটারির রেজাল্টটা তখন পাবলিশ হয় নাই, যদিও তার রেজাল্ট ভালো ছিল। তারপর হচ্ছে সভাপতির রেজাল্ট তখন থার্ড উপস্থাপন করা হয়েছে। তার মানে কি হঠাৎ করে হাইজ্যাক করে নিয়ে আসছেন, নাকি এখানে কি মেকানিজম আছে কাজের মধ্যে? এটা ক্লিয়ার করবেন এক্স্যাক্টলি, তারা আসলে এটা ক্লিয়ার হতে চায় এখানে কি মেকানিজম ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে রেজাল্টের ক্ষেত্রে শিবিরের একটা ইনক্লুসিভনেস আছে, যে বারবার আপনি ইনক্লুসিভ বলেন না, তো এখানে শিবির আসলে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে নেতৃত্বটা তৈরি হয়। তো মেধাবী এবং মেধার আসলে বর্তমান সময়ে এসে যদি আমরা চিন্তা করি, দেখুন এখানে অনেকেই যে সাংবাদিকতার সাথে জড়িত আছেন, তো এই যে আপনি আপনার পেশাতে কতটা ভালো এবং কতটা দক্ষ, এটা কিন্তু একটা মেধার পরিচয়। বর্তমানে আপনি দেখেন যারা ফ্রিল্যান্সিং করে, হিউজ একটা জেনারেশন কিন্তু ফ্রিল্যান্সিং করে সে বাংলাদেশকে অনেক উপকার করতেছে এবং বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তারা একটা অবস্থান তৈরি করে যাচ্ছে। এজন্য মেধার আসলে সংজ্ঞাটা কোনো একটা শব্দ দিয়ে বা শুধুমাত্র অনলি রেজাল্ট দিয়ে আমরা এটাকে মিন করি না। তবে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টও আপনি বলতে পারেন প্রায়োরিটির বেস ভিত্তিতে। তো এক্ষেত্রে শিবিরের টোটাল কার্যক্রমগুলো ওরিয়েন্টেড হয় মেধার চর্চার মধ্য দিয়ে। এই যে আপনারা সিলেবাসের কথা বলছেন, আরো অনেকগুলো বিষয় আছে, আমাদের প্রোগ্রামগুলো ওইভাবে ডিজাইন করা হয়। এক্ষেত্রে যিনি মেধাবী আছেন ওনাকে আরো কিভাবে মেধার স্বাক্ষর রাখা যায় সেটার জন্য আমরা চেষ্টা করি। আর যারা একটু কম মেধাবী আছেন, অর্থাৎ আপনাদের সংজ্ঞান যেভাবে দেখবেন সেটাকে আরো কিভাবে শানিত করা যায়, মূলত আমরা এই বিষয়গুলো খেলবো। আর আমাদের রেজাল্টের ক্ষেত্রে একটা কমন সেন্স হচ্ছে বা কমন ডিরেকশন হচ্ছে, যিনি যে লেভেলটাতে আছেন কখনো সেখান থেকে যেন নিচে না যায়, বরং সেখানে থাকবেন, সেখান থেকে উপরে যাবেন। অ্যাটলিস্ট যদি সেটাও না পারেন, তাহলে আপনার আগের রেজাল্টে যেন ধরে, তবে নিম্নগামী না, মানে আমরা মোটিভেশন করি। লিডারশিপের রেজাল্ট ফ্যাক্টর না, বাট এখানে কাজ করার পাশাপাশি তিনি রেজাল্ট ধরে রাখার মতো কালচার, একটা অর্গানাইজেশনাল কালচার ডেভেলপ, এটা আমরা কন্টিনিউয়াসলি অবভিয়াসলি। তার মানে রেজাল্ট থাকতেও পারে, না থাকতে পারে, বাট এনভায়রনমেন্টটা তাকে হেল্প করে রেজাল্ট তৈরি করতে। আমরা অডিয়েন্সদের উপকারতে বলছি, আপনাদের জন্য আরো চমক কিন্তু অপেক্ষা করছে। অনেকে চলে যেতে যাচ্ছেন, চলে গেলে চমক নিশ্চয়ই মিস করবেন। আমি একটা প্রশ্ন না করে লোভ সামলাতে পারছি না, সেটাও জাহিদ ভাইয়ের কাছে করবো। আপনারা কি শুধু মাওলানা মওদুদির বই পড়ান? আসলে সিলেবাসে আর কয়েকটা স্কলারের নাম বলেন তো যাদের বই আপনারা আসলেই পড়েন। না, আপনি তো 81টার মধ্যে 26টাই বলেছেন যে এখানে মাওলানা মওদুদি, তো আরো তো সংখ্যাটা ওইদিকে বেশি। এই জন্য মাওলানার বই আসলে কেন পড়া হয়, এখানে যারা মাওলানাকে নিয়ে স্টাডি করেছেন
ওনাকে আসলে মৌদুদিবাদ হিসেবে আমরা কখনো দেখি না, এবং ছাত্র শিবিরের যত দায়িত্বশীল বা যারা আমাদের জনশক্তি আছে, আমরা কখনো মৌদুদিকে একেবারে নিজেদের পীর সাহেব মনে করা এটা কখনো করি না। একটা স্পষ্ট আমি ঘোষণা দিচ্ছি, মৌদুদি কোনো আমরা পীর মনে করি না। মৌদুদির যতটুকু গ্রহণ করার যোগ্য আমরা মনে করি ততটুকু আমরা গ্রহণ আপনি কি তার লিটারেচারকে ক্রিটিক করতে প্রস্তুত? ডেফিনেটলি ক্রিটিক করতে প্রস্তুত হবো না কেন। এবং আমাদের স্টাডি সার্কেলগুলোতে যখন ওনার বই হয়, ওনার লাইফ স্টাইল, এরপরে হচ্ছে ওনার ওই বই নিয়ে আমরা ক্রিটিকের আমাদের জনশক্তিদের সুযোগ দিয়ে থাকি। Obviously. তার মানে আপনি আরো অনেক স্কলারের বই রেখেছেন যেগুলো হচ্ছে তবে মাওলানা মওদুদী অনেকগুলো ক্যাটাগরিকে কভার করে তিনি এটা আমাদের পর্যালোচনা করে এবং সবার পরামর্শের ভিত্তিতে ওনার চিন্তাশীলতাগুলো আমাদের জন্য প্রয়োজন এটা মনে করেছি দেখে আমরা নিয়ে। তবে আমি যদি এভাবে অ্যানালাইসিস করি যে পুরো সিলেবাসটা যদি স্কুল সিলেবাস, কলেজ সিলেবাস, উচ্চতর সিলেবাস, সাথী সিলেবাস, সদস্য সিলেবাস সব কিছু কভার করলে এখানে কি নিশ্চয়ই অন্যদেরকে এম্পাওয়ার করা হয়েছে বেশি, নাকি মাওলানা মওদুদীকে বেশি বলে? আমি তো বলছি ভাই, এখানে আসলে কারো এম্পাওয়ার করাও ফ্যাক্টর না, আবার কাউকে ইগনোর করাও ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হচ্ছে আমাদের নিডসটা কি, আমরা সেখান থেকে খুঁজে খুঁজে সে বিষয়গুলো। তার মানে আপনি বিভিন্ন টপিককে কভার করার চেষ্টা করছেন, যেভাবেই হোক, আনফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক, যে মাওলানা মওদুদী এসব সকল টপিকে কভার করে বলেছিলেন বলে তার বইটা অ্যাড হয়েছে, এরকম কিছু হতে পারে। অবভিয়াসলি, থ্যাংক ইউ। আমরা অনেকগুলো প্রশ্ন দিলাম, যত প্রশ্ন কঠিন করার সুযোগ আমার ছিল আমাদের থেকে চেষ্টা করেছি। এরপরেও ছাত্র শিবিরের সভাপতি নিশ্চয়ই আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছেন যে হচ্ছে আগামী দিনে অনুষদ এবং ফ্যাকাল্টি ভিত্তিক প্রশ্নগুলো নেওয়া হবে। আমি জানি না আপনাদের প্রশ্নের ক্ষুধা মিটেছে কিনা, না মিটলে সেদিন ছাত্র শিবির পূরণ করবে বলে আমি বিশ্বাস করছি। এবারে আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো, খুবই সংক্ষেপে কথা রাখবেন আমাদের আজকের অন্যতম অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ভাইকে অনুরোধ করছি সর্বশেষ সমাপনী কনক্লুডিং রিমার্কস আমাদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য। অনেক রাত হয়ে গেছে, আর কতক্ষণ বসে থাকবে? তো স্টুডেন্ট পলিটিক্স, উই মিন স্টুডেন্ট পলিটিক্স in a different dimension. I am addressing you without addressing to the guests very directly. ছাত্র শিবির যে ছাত্র রাজনীতির মডেল প্রতিষ্ঠা করতে চায়, আমরা এক্সপেক্ট করব সকল ছাত্র সংগঠন একই ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হবে। যদি একই ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কেউ ছাত্র শিবিরের চাইতেও ভালো এক্সাম্পল ক্রিয়েট করতে পারে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। আর আমরা যদি কারো চাইতেও অধিকতর ভালো এক্সাম্পল ফিট করতে চাই, উই এক্সপেক্ট তারাও এইটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ডান বাম, ইসলামী অন ইসলামী নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সঠিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, এখানে আমাদের রিসার্চ স্ট্যান্ডার্ড ইজ ভেরি পোর, ভেরি লো। আমি এখানে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে বলছি, উই উড বি ভেরি হ্যাপি টু সি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট তৈরি করছে। উই উইল বি ভেরি হ্যাপি টু সি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হবেন তারা সত্যিকার অর্থে ইন্টেলেকচুয়ালি সাউন্ড লোকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হবে। শিক্ষকদের মধ্যে দলবাজির যে টানাটানি, এই টানাটানি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি পাক। এই মুক্তির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আমরা প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতে আসে, তাদের সামনে তাদেরকে রাজনৈতিকভাবে মলেস্ট করা হোক, রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার করা হোক, তাদের ব্যাড এক্সপিরিয়েন্স হোক, এটা আমরা অতীতেও চাইনি, বর্তমানেও চাই না, ভবিষ্যতেও আমরা কোনোদিন তা চাইব না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসবে, ফ্রেশ গ্রাজুয়েট হবে, এই দেশে লেখাপড়া করবে, ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট হিসেবে ডেভেলপ করবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে তারা অবস্থান নেবে। ছাত্র শিবিরের লোকেরাও এখানে নীতি নৈতিকতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন টু শিবির। আমরা কোনো দলবাজি পছন্দ করি না, আমরা কোনো অন্ধ আনুগত্য পছন্দ করি না, আমরা কোনো ব্যক্তি বিশেষের পকেটে, কোনো রাজনৈতিক দলের পকেটের ক্রীড়নক হতে চাই না।
আমরা সবসময় স্বাধীন সার্বভৌম টেন্ডেন্সি নিয়ে বড় হতে চাই। আমরা ভালোকে ভালো বলার, খারাপকে খারাপ বলার, সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যা বলার, সাদাকে সাদা বলার, কালোকে কালো বলার স্বাধীনতা চাই। এটি যদি ছাত্র রাজনীতি হয় তাহলে আই এম ইন ফেভার অফ দ্যাট স্টুডেন্ট পলিটিক্স। আর যদি এটি ছাত্র রাজনীতি না হয়ে কে কখন ক্ষমতায় আসলো, কে কখন ক্ষমতায় গেল তার লাঠিয়াল বাহিনী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যবহৃত হয়, তাহলে আমি সেই ছাত্র রাজনীতি মোটেও পছন্দ করি না। So what we expect, my dear brothers and sisters, we expect a new dimension. We expect innovation and creativity. We expect intellectual superiority. We expect new Bangladesher notun dimension. We expect an independent Bangladesh having sovereign authority to the people in general. We expect a Bangladesh in a new dimension. শিবিরের ছেলেরা যদি এখানে ভূমিকা রাখতে পারে honesty integrity ভিত্তিতে, we will be happy to see that they are contributing to the construction of a nation. কিন্তু যদি ছাত্র রাজনীতির নামে এই ফাও খাওয়া, ক্যান্টিনে বাকি ফেলানো, হলের ম্যাচকে উদয় করে দেওয়া, একবার ম্যাচ ম্যানেজার হলে সারা জীবনের কামাই করে নেওয়া, কিংবা একবার ম্যাচ ম্যানেজার হলে 2 আইফোনের মালিক হওয়া, কিংবা এই ছাত্র রাজনীতির নামে গেস্ট রুমে ছাত্রদেরকে আটকিয়ে বাধ্য করে তার আইডিওলজি ইনফিউশন করার চেষ্টা করা, এটি যদি ছাত্র রাজনীতির মডেল হয় তাহলে শিবিরকে বলবো আমরা তোমাদের এই সমস্ত কাজে এঙ্গেজ হওয়া মোটেও সমীচীন হবে না। We want independence. We want independent mind. We want creative mind. We want innovative mind. আমি শিবিরকে বলবো irrespective of race, sex, color and religion, come up with your intellectual vigorousness. Create a platform. Everybody can come and express his opinion. Come up with your innovative ideas. A lady, a upajati, even a non-Muslim can come up with you, work with you, express his opinion for a new dimension in a very independent way. Create that environment. If you can create that environment, other students, organization perhaps will be in difficulty. What will they do? What approach they will take? আমি তো খবর পেয়েছি একজনের সাথে কথা বলে কোন ছাত্র সংগঠন নিজেরাও বাধ্য হয়ে সেমিনার সিম্পোজিয়ামের লাইনে যাচ্ছে। এইরকম প্রেসার গ্রুপ হিসেবে শিবির যদি সেমিনার সিম্পোজিয়ামের কালচার অন্যদের মধ্যেও ডেভেলপ করাতে পারে তাহলে তা আমি মনে করব শিবিরের সফলতার সবচাইতে উত্তম নজির হবে এটা। এবং আমি বলবো ছাত্র শিবিরকে বি ওপেন, ডোন্ট বি কনস্ট্রেইন টু ইয়ারসেলফ, মেক এভরিথিং ওপেন, ক্রিয়েট এ নিউ এনভায়রনমেন্ট। এবং আমি এটাও বলে যাচ্ছি, সেক্রেটারি জেনারেল এখানে আছেন, আমি এটাও বলছি ছাত্র শিবিরের গঠনতন্ত্রে মাইনরিটি কমিউনিটিদেরকেও ইনক্লুড করার ব্যবস্থা করা হোক। এবং আমি এটাও বলে যাচ্ছি ছাত্র শিবিরের গঠনতন্ত্রকে আরেকটু রিভাইজ করে এমন জেনারেল সিস্টেম ক্রিয়েট করা হোক যে জেনারেল সিস্টেমের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, চিটাগাং মেডিকেল কলেজ, সব জায়গায় এক নতুন উৎসবের আমেজ ক্রিয়েট হোক। এই আমেজ কি? এই আমেজ হলো ইন্টেলেকচুয়াল আমেজ। এই আমেজ কি? ইন্ডিপেন্ডেন্টের আমেজ। এই আমেজ কি? নতুনত্বের আমেজ। এই আমেজটা কি? ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটির আমেজ। আমরা প্রতিযোগিতা করি, ক্রিয়েটিভিটির ভিত্তিতে করি, ইনোভেশনের ভিত্তিতে করি। ছাত্র শিবির এই কর্মকাণ্ডে নতুন নেতৃত্বের সূচনা করুক তাদের লিডারশিপের অধীন। আমি তো সাদিক কায়েমকে মনে করি এই দেশের মানুষের স্বাধীনতার, সার্বভৌমত্বের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে এই ছোট্ট ছেলেটির অবদান এই জাতি আজীবন মনে রাখবে। দেখতে ছোট হলেও, সাইজে খাটো হলেও
কর্মকাণ্ড যা করেছে এটি আমাদের মাঝে এক নতুন সম্ভাবনার সূচনা করেছে। সকলকে অনেক ধন্যবাদ এই শীতের রাতে কষ্ট করে আমাদের আজাইরা পেশাল শোনার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষের দিকে একটু অপেক্ষা করুন প্লিজ। আপনাদের জন্য নাস্তা এবং গিফট নিশ্চয়ই পৌঁছে যাবে। সর্বশেষ বক্তব্য, একেবারেই সর্বশেষ বক্তব্য, আমরা আজকের সমাপনী কনক্লুডিং রিমার্কস শুনবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের কাছ থেকে। এবারে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আর কোনোভাবে আপনাদেরকে কষ্টের দিতে চাচ্ছি না, আমি নিজে আপনাদের কষ্টের কারণ হতে চাচ্ছি না। জাস্ট দুইটা পয়েন্ট বলবো। তো আজকে তো অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, অনেকগুলো প্রশ্ন স্কিপও হয়েছে, আমি খেয়াল করছি। সব আসলে অ্যাড্রেসও করতে পারেন নাই সঞ্চালক, আবার সবগুলোর উত্তর আমরা যা দিয়েছি আমি মনে করতেছি 100% স্যাটিসফাই আপনার ভিতরে তৈরি হয়েছে, স্যাটিসফ্যাকশন, এটা আমি মনে করছি না। তো আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আপনাদেরকে বিষয়গুলো অ্যাড্রেস করার। তো আরেকটা বড় বিষয় হলো আসলে ভুলের ঊর্ধ্বে তো কেউ না। আপনি যদি একটু খেয়াল করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, কোনো অপরাধ করেন নাই, কিন্তু অনেকগুলো সহিহ হাদিসে বলছেন তিনি প্রত্যেকদিন 70 বার অথবা 100 বার তিনি আল্লাহর কাছে তাওবা করতেন। তাহলে এটা রিজনটা কেন ছিল? তো আসলে আমরা মানুষ হিসেবে মানবীয় জায়গা থেকে ছাত্র শিবির একেবারে নির্ভুল নিষ্কল সেটা কখনোই আমরা দাবি করি না, এটা দাবি করার সুযোগও আছে বলে মানবীয় জায়গা থেকে আমরা মনে করি না। এজন্য আমরা আপনাদের কাছে চাইবো আপনারা আমাদের সমালোচনা করবেন, একটু আমাদের সংশোধনের নিয়তে সমালোচনাগুলো করবেন, যে কোনো প্রশ্ন আমাদেরকে করবেন। এটা এই প্রশ্ন এবং সমালোচনা এটা আমাদের সংগঠনের অভ্যন্তরীণ একটা প্র্যাকটিস, নিয়মিত প্র্যাকটিস হয়। টার্ম জানেন যে ইহতিসাব, যে একজন দায়িত্বশীল ওনাকেও ওনার অধস্তনের কাছে প্রশ্নের সম্মুখীন হইতে হয়, জবাবদিহি করতে হয়, এবং তিনি যদি কোনো ভুল করেন একজন অধস্তন সেটাকে ধরিয়ে দেওয়ার পূর্ণ এখতিয়ার সংগঠন আমাদের প্রত্যেককে দিয়েছে। তো এই প্র্যাকটিসটা আলহামদুলিল্লাহ এখন জনপরিসরে এসেছে, পাবলিকলি আমরা বলার সুযোগ পেয়েছি। তো আশা করি এটা আপনারা জারি রাখবেন, কন্টিনিউ করবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আমাদেরকে দোয়া, ভালোবাসা, সংশোধনী দিয়ে এই সংগঠনকে পূর্ণতা আপনাদের মাধ্যমে পাবো ইনশাল্লাহ। আর লাস্ট পয়েন্ট যেটা, যে জুলাই বিপ্লব আপনাদের দ্বারা, আমাদের শহীদ ভাইদের দ্বারা সংগঠিত হয়েছে। আমরা আশা করি যে এই স্পিরিটটা এটা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। এই রাষ্ট্র অনেক সময় নষ্ট করেছে, আমরা অনেক সময় নষ্ট করেছি, তবে আমাদের ভিতরে আজকে 2024 সালে এসে এই আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে আমরা চেষ্টা করলে, আমরা যদি সিদ্ধান্ত নিই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা অনেক কিছুই পারি। সেজন্য আমরা মনে করি আমরা অনেক কিছু পারবো ইনশাআল্লাহ, আমরা অনেক কিছু পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধৈর্য সহকারে অনুরোধ করছি, আপনারা আমাকে শুরু থেকে সহযোগিতা করছেন, শেষ রিকোয়েস্টটুকু সহযোগিতা করবেন নিশ্চয়ই। তার আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো, আপনারা কি চান যে বাকি সংগঠনগুলো এরকম প্রশ্নের মুখোমুখি হোক? আপনারা কি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করতে চাইলে এভাবে প্রশ্নের মুখোমুখি হোক টিএসসিতে এসে? নিশ্চয়ই চান, ঠিক আমরাও চাই। আজকে অবশ্যই আপনাদের দাবিটি অনেকগুলো ক্যামেরা আমাদের সামনে আছেন, তাদের কাছে পৌঁছে দেবে। প্রত্যেকটা ছাত্র সংগঠন এভাবে সরাসরি প্রশ্নের সম্মুখীন হবে এবং প্রশ্নের উত্তর দিবে বলে আমরা প্রত্যাশা করছি।